স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। প্রকাশ করা হলো খসড়া ভোটার তালিকা। দেশে বর্তমানে ভোটার 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। সকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে খসড়া তালিকা প্রকাশ করেন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,30,30,103 জন আর নারী ভোটার 6,03,53,409 জন। এ সময় নির্বাচন কমিশনার জানান 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় 17 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। প্রবাসীদের ভোটার করতে 7টি দেশে নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে বলেও জানানো হয়। ডিজিএনআইডি সহ আমাদের সচিবালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মাঠ পর্যায়ে যাচ্ছেন, এভাবে সেন্সিটাইজ করছি। পাশাপাশি আমাদের ইলেকশন ট্রেনিং এর অন্তর্ভুক্ত করেছি আমরা এগুলোকে, যাতে করে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। সরকারের চেয়েও মানুষ গুরুত্বপূর্ণ, সেই মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীতে ওয়াকাথনের উদ্বোধন আয়োজনে তিনি বলেন, মানুষই পারে সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে, আর মানুষ এক হলে অনেক কিছু অর্জন করা সম্ভব। আজ বৃহস্পতিবার সকাল কুয়াশায় ঢেকে আছে রাজধানী। মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়াকাথন নিয়ে সাজ রব অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধন আয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অন্য বক্তারা। গণতন্ত্র মুক্তির জন্য যুদ্ধে নেমে এসেছিল সাহসী যুবকরা। এই আন্দোলনটা যতটুকু রাজনৈতিক, ঠিক ততটুকু একটা সামাজিক আন্দোলনও ছিল বটে। আন্দোলনটাকে আমরা বলতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে। দেশের সকল শ্রেণী পেশার মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধান স্বীকৃত। দেশের সাধারণ মানুষকে সবার আগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক খাতে কাজ করার অনেক সুযোগের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাব। নানা বর্ণের বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় ওয়াকাথনের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে অনুভূত হচ্ছে তীব্র শীত। কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো নগরী। বেলা 11:15টার দিকেও সূর্যের দেখা মেলেনি। শীতে কাঁপছে রাজধানীবাসী। সকালে উত্তরা, ফার্মগেট, মগবাজার, ইস্কাটন সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা যায়। সাধারণ মানুষ জানান, ভোরে ঘন কুয়াশার কারণে 10 হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। তারা বলেন, এটাই এবারের সর্বোচ্চ শীত। ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ 20.7। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকালে তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন দিনমজুর ও শ্রমিকরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও নেই যাত্রীর চাপ। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতের বিপর্যস্ত জনজীবন। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার তীব্র বাতাসে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। তীব্র শীতে বোরো ধানের আবাদ সহ আলু ও অন্যান্য সবজির ক্ষতির আশঙ্কায় কৃষক। এদিকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসলের মাঠে কাজ করতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। গরু ছাড়ার জন্য ঘাস করা যায় না, ঠান্ডার কারণে বাইরে যাওয়ার সুযোগটা পাওয়া যায় না। এখন পর্যন্ত আমরা কোনো কম্বল পাইনি। এই ঠান্ডা কিভাবে থাকবো? যাই যে বসে থাকতে না করে ভাড়া ভাই পাইতে হতে দাম বাড়ায় না, ঘুরিয়ে আসি। বাইরে তো বের হয়ে যায় না, এত শৈত্যপ্রবাহ মানে 2 দিন মারাত্মক লেভেলের বলা যায়। প্রবল বৃষ্টির কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ম্যানচেস্টার শহরের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে শহরের কয়েকটি এলাকার বাসিন্দা। দুর্যোগ মোকাবেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ এবং সুপেয় পানির ব্যবস্থা। এতে বছরের প্রথম দিনেই চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, কিছু এলাকায় বহুতল ভবনের নিচতলা ডুবে গেছে। রাস্তার পাশে পার্কিং করা গাড়িও তলিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন। বন্ধ রয়েছে ম্যানচেস্টার বিমানবন্দর এবং রেল স্টেশনও। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, গত 2 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এলাকাগুলোর 1 মাসের বৃষ্টিপাতের সমান। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি চলে যাব তার কাছে। পাপন, আজ একদিন বিরতির পর বিপিএল মাঠে ফিরছে, তো এটা নিয়ে সবশেষ তথ্য জানবো, কিন্তু তার আগে জানতে চাইবো অধিনায়ক নাজমুল শান্ত তার টি-20 ফরম্যাটের অধিনায়কত্বটা ছেড়েছেন, এমন একটা তথ্য এসেছে গণমাধ্যমে বিসিবির পক্ষ থেকে। জানাবেন সবশেষ কি আছে তথ্য আপনার কাছে। ধন্যবাদ স্যার। নাজমুল শান্তর ব্যাপারে যে বিষয়টা অনেক আগেই অনেকটাই মীমাংসিত ছিল। আমরা জানি যে সাউথ আফ্রিকা সিরিজ যখন হলো ঘরের মাঠে, তখনই কিন্তু নাজমুল হোসেন শান্ত আসলে বোর্ডকে জানিয়েছিলেন, ফারুক আহমেদকে ইনফ্যাক্ট জানিয়েছিলেন যে আমি আসলে অধিনায়কত্বটা করতে চাই না, অর্থাৎ টোটাল অধিনায়কত্বটাই তিনি ছেড়ে দিতে চান। কিন্তু পরবর্তীতে যেটা ফারুক আহমেদ আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে নাজমুল শান্ত অধিনায়কত্বটা করতে চায় না, তবে কেন করতে চায় না সেই বিষয়টা তিনি জানার চেষ্টা করবেন। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যখন চট্টগ্রামে টেস্ট ছিল, সেখানে উড়ে গেলেন বিসিবি প্রেসিডেন্ট। সেখানেই আসলে মিটিংটা হয়েছিল দুজনের মধ্যে, এবং সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে নাজমুল হোসেন শান্ত টি-20তে অধিনায়কত্বটা করবেন না, বাকি যে দুই ফরম্যাট আছে সেই 2 ফরম্যাটে অধিনায়কত্ব করবেন। এখন সেই টি-20 অধিনায়কত্বটা কোন সিরিজ পর্যন্ত তিনি করবেন সেটাও কিন্তু নির্ধারিত ছিল। সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সবেমাত্র যে সিরিজটা শেষ করলো, যে সফরটা শেষ করলো, সেখানেই আসলে শেষ সিরিজে অধিনায়কত্ব করে টি-20 সিরিজের ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা ছিল নাজমুল হোসেন শান্ত। কিন্তু তার আগেই ইনজুরিতে পড়ার কারণে নাজমুল হোসেন শান্তর আসলে ওয়েস্ট ইন্ডিজে যাওয়াই পাইনি, এবং সেখান থেকেই আসলে অবধারিতভাবে যে বিষয়টা চলে আসছিল যে নাজমুল হোসেন শান্ত আর টি-20তে অধিনায়কত্ব করবেন না, সেটা কিন্তু এক প্রকার মীমাংসিত ছিল। গতকালকে যেটা হয়েছে, গণমাধ্যমকে বিসিবি সভাপতি যেমনটা জানিয়েছেন যে আসলে নাজমুল হোসেন শান্ত টি-20 অধিনায়কত্ব করতে চান না, আমাদেরকে বিকল্প কিছু একটা ভাবতে হবে। যেহেতু সামনে কোনো টি-20 সিরিজ নেই, আপাতত তিনি 2 ফরম্যাটের যে অধিনায়কত্বটা করছেন সেটাই তিনি করবেন। টি-20 সিরিজ সামনে আসলে তখন ভাবা হবে আসলে কাকে অধিনায়কত্বটা দেয়া যায়। সেই সিরিয়ালে কিন্তু আছেন লিটন কুমার দাস এবং সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজে ভালো আপনি বলছিলেন জাতীয় দলের খবরটা আমরা শুনছিলাম আপনার কাছে। এবার একটু বিপিএল এর তথ্য জানতে চাইবো। কিছুক্ষণ পরে আরেকটা ম্যাচ শুরু হতে যাচ্ছে। এখন এই মুহূর্তে বিপিএল এর দর্শকদের মাঝে কেমন এই ম্যাচ ঘিরে উত্তেজনা দেখছেন? ধন্যবাদ স্যার। বিপিএল এর যে উত্তেজনা উন্মাদনা সেটা কিছুটা স্থিমিত হয়ে এসছে। সেটা হয়তো হতে পারে এই তীব্র শীতের কারণে। আপনি জানেন যে ঢাকা শহরে একেবারে কুয়াশার চাদরে ঢাকা, কিছু দর্শক কিন্তু এখনো এবং তারা আসলে উপভোগ করতে চাইছেন এই বিপিএলটা, কেননা আজকে বিগ ম্যাচ রয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচেই কিন্তু আসলে লড়বে ওখানে রংপুর রাইডার্স এবং তার সাথে বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল, এবং দুটি দলই কিন্তু আসলে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। এবং রংপুর রাইডার্স এ পর্যন্ত 2টা ম্যাচ খেলে একেবারে শতভাগ জয়, এবং একটা ম্যাচ জিতেছে ওখানে ফরচুন বরিশাল, তারা কিন্তু একটা ম্যাচে খেলেছে। সুতরাং শক্তিমত্তার দিক থেকে 2 দলই একেবারেই বলবো আপ টু দ্য মার্কেট, এবং সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে বিষয়টা থাকে যে ফরচুন বরিশালের সিনিয়র সিটিজেনরা একাধারে যেখানে রয়েছেন তামিম ইকবাল, অধিনায়কত্বে আছেন ওখানে মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া মুশফিকুর রহিম। সুতরাং
এই ম্যাচকে ঘিরে আসলে উত্তেজনাটা বরাবরই দর্শকদের প্রতি থাকবে আশা করা হচ্ছে। এখন যে পরিমাণ দর্শক ঢুকছে স্টেডিয়াম গেটে তার চেয়ে দ্বিগুণ দর্শক হবে দিনের দ্বিতীয় ম্যাচে, এবং সেই দ্বিতীয় ম্যাচ ঘিরে উন্মাদনার আরো একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে কিন্তু 198 রানের টার্গেট চেস করতে গিয়ে 203 রান করে ম্যাচ জিতেছিল। আমরা আশা করব পরের ম্যাচটা সহ প্রথম ম্যাচটাতেও একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। পাপন, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন বছরে নারী ফুটবলে বাধা হবে না অর্থ সংকট। এ মাসেই ঘোষণা করা হবে 28টি ডিএফ এর অ্যাডহক কমিটি, যেখানে থাকছে অন্তত একজন করে নারী সদস্য। সেই সাথে ফেব্রুয়ারিতেই প্রকাশ করা হবে বাফুফের গঠনতন্ত্র সংস্কারের খসড়া প্রস্তাব, ফিফার পরামর্শ নেয়ার আগে, যেখানে গুরুত্ব পাবে সাধারণ মানুষের মতামত। ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নতুন বছরে বাফুফেকে নিজের পরিকল্পনায় এসব জানান সভাপতি তাবিথ আওয়াল। বাফুফেতে শেষ হয়েছে কাজী সালাউদ্দিনের 16 বছরের সালতানাত। কিংবদন্তির কাছে সাধারণ মানুষের চাওয়া পূরণ হয়নি শতভাগ। হয়েছে নির্বাচন, এসেছে নতুন কমিটি, নেতৃত্বে তরুণ সংগঠক তাবিথ আওয়াল। তাবিথ আওয়ালের নির্বাচনী ইস্তেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাফুফের গঠনতন্ত্রের সংস্কার করা। নির্বাচনের পর তা গুরুত্ব পেয়েছে বেশ, যা নিয়ে কাজ করছে একটি স্বতন্ত্র কমিটি। গঠন পরিবর্তনের কাজটা অনেকখানি ফাইনাল দিকে চলে গিয়েছে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি দেখছে, আর সেই ইন্ডিপেন্ডেন্ট কমিটি যখন ফিফার সাথে কথাবার্তা বলে একটা ফাইনাল ড্রাফট দিবে, ফেব্রুয়ারি মাসের ভিতরে জন্য ফার্স্ট ড্রাফটটা আমরা ওপেনলি সবার সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড আমার লক্ষ্যমাত্রা হবে নেক্সট এজিএম, যেটা 2025 এজিএমে নতুন কনস্টিটিউশনকে পাস করা। বিগত সময়ে নারী ফুটবলে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল অর্থ সংকট, যার বড় উদাহরণ গেল প্যারিস অলিম্পিকের বাছাই পর্বে অংশ নিতে মিয়ানমার সফর বাতিল করেছিল বিগত কমিটি। সেখানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাবিথের। ঢাকা ব্যাংক যেভাবে নেক্সট বছরগুলোকে বিবেচনা করে যে অর্থর পরিমাণটা তারা কমিটমেন্ট দিয়েছে, ডেফিনেটলি অর্থ এক্সকিউজ আর হতে পারবে না। নারী ফুটবলাররা খেলতে না যাওয়ার অন্য রিজন থাকতে পারে, আশা করি থাকবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল পার্টটা নারী ফুটবলে কিন্তু আমি বলতে পারি এখন কেটে গিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী তৃণমূলের ফুটবলে নজর দিয়েছেন বাফুফের নতুন বস। এ মাসের মধ্যেই স্থগিত হওয়া 28 ডিএফ এর অ্যাডহক কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার কমিটি, যেখানে যুক্ত হচ্ছে নতুন মাত্রাও। অনেক জায়গায় কিন্তু এক্সপায়ার করেছে, তো সেই এক্সপায়ার জায়গায় কিন্তু অতি শিগগিরই অ্যাডহক কমিটি আমরা ডিক্লেয়ার করব। নেক্সট অ্যাডহক কমিটিতে আমরা একটা পরিবর্তন আনতে চেষ্টা করি, সেটা হলো প্রত্যেক অ্যাডহক কমিটিতে একটা করে মহিলা সদস্য থাকতে হবে। এরই মধ্যে 14 জেলায় বয়সভিত্তিক ফুটবলের আসর চালুর উদ্যোগও নিয়েছে বাফুফে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। পুরো ক্রীড়াঙ্গনের মতো 2025 সালে দারুণ ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশের ফুটবল। নারী ও পুরুষ উভয় দলেরই রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। পুরুষ ফুটবলে এবছর মাঠে গড়ানোর কথা সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপও। আর নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় দিন গুনছে গোটা দেশ। নতুন বছরে ফুটবল মাঠে সবার আগে লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন নারীরা। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবল দলের সামনে 17 থেকে 25 ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে 3টি ম্যাচ খেলার সুযোগ আছে। এখন পর্যন্ত এই 3 ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ না হলেও সিঙ্গাপুর আর মালয়েশিয়া নারী দলকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফের উইমেন্স উইং। জামাল তুপুদের বছরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে এই ম্যাচ ঘিরে আছে বড় আকর্ষণ, কেননা ওই ম্যাচ দিয়েই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে। এই ম্যাচ ছাড়াও 2025 সালে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের আরও 4 ম্যাচ খেলবে। এর মাঝে 3টি হোম, বাকি একটা অ্যাওয়ে। এশিয়া কাপ বাছাই ছাড়াও সিনিয়র দলের সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগও রয়েছে জামাল তুপুদের। পুরুষ ফুটবলের জন্য সবথেকে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। জুন জুলাইয়ে বাংলাদেশেই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে মাঠে গড়ানোর কথা রয়েছে। এছাড়া অনূর্ধ্ব 17 আর 19 দলের সাফও হবে এবছর।
ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে মাঠে নামার পর নারী ফুটবলেও রয়েছে এশিয়ান কাপ বাছাই। 23 জুন থেকে 5 জুলাই এই বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিনিয়র দলের পাশাপাশি নারী জুনিয়র পর্যায়ে এএফসির বাছাইয়ের ম্যাচও আছে নতুন বছরের ক্যালেন্ডারে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।